মিস্টার ত্রিবেদী, আপনার কাছে দ্বিতীয় খোলা চিঠি এত দ্রুত প্রকাশ করতে হবে সেটা ভাবিনি। আমার আশঙ্কাই সত্য হলো। বলেছিলাম, আপনি যে বলেছিলেন ভারতের 140 কোটি মানুষ আর বাংলাদেশের 20 কোটি মানুষ মিলে একটা মহাশক্তি, এবং আপনি যে ভূপেন হাজারিকার গান থেকে কোট করে বলেছিলেন, একই আকাশ একই বাতাস, এক হৃদয়ের একই তো শ্বাস। ঠিকই জঙ্গিরা এটা কোট করেছে, তবে যেহেতু তারেক রহমান অর্থাৎ 24-এর জঙ্গি কোয়ালিশনের একটা পার্টনার ক্ষমতায়, তারা ঠিক রায়ট সৃষ্টি করেনি। কিন্তু বাংলাদেশের জামাতি ইসলামের আমির কিন্তু ঠিকই প্রশ্ন করেছে যে আপনি নিশ্চিতভাবে দুই দেশকে এক করার, অর্থাৎ সেই আপনাদের অখণ্ড ভারতের এজেন্ডা নিয়ে বাংলাদেশে এসেছেন। শফিকুর রহমান ঠিক এই কথাটা বুঝিয়েছে এবং এটার ব্যাখ্যা চেয়েছে। শফিকুর রহমানের কথা বাদই দিন, এমনকি যারা পত্রপত্রিকায় লেখে, যারা ইউটিউবে লেকচার দেয়, সবাই কিন্তু আপনার কথার মানে খোঁজার চেষ্টা করছে যে ত্রিবেদী সাহেব বাংলাদেশে এসে এই যে কথাগুলো বললেন, এগুলোর মানে কি, মানে কি, মানে কি। সবাই এটার মানে খুঁজছে। তারা কেউ বিশ্বাস করতে পারে না আপনি যে এই সুন্দর কথাগুলো শুধু সম্প্রীতি সৃষ্টির জন্য বলেছেন। এই কথা বাংলাদেশের বেশিরভাগ মানুষকে কিন্তু বোঝানোর কোনো সুযোগই আমাদের কাছে নাই। আপনি যদি আরো দুটো সম্প্রীতির কথা বলতেন, তাহলে কিন্তু এই বিতর্ক আরো দীর্ঘতর হতে পারে। তবে আপনি যাই বলুন না কেন, বাংলাদেশে বসে, যেহেতু বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে এবং বিপক্ষে বিভাজিত, আপনার যেই কোনো কথাকে, আপনার যেই কোনো ধরনের এক্সপ্রেশনকে নানানভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে ভারত বিরোধী, হিন্দু বিরোধী ঘৃণা কিন্তু অনেক বেশি বাড়ানোর চেষ্টা করা হবে। সেই জন্য মিস্টার ত্রিবেদী, আপনার নিকট আমি এই খোলা চিঠিগুলো প্রকাশ করছি। কারণ আমার অভিজ্ঞতায় দেখেছি, বাংলাদেশ যেমন মুক্তিযুদ্ধের পক্ষে বিভক্ত, দুই ধারায় বিভক্ত, এবং এক ধারা ভারতের সাথে স্বাভাবিক সম্পর্ক চায়, যেটা মুক্তিযুদ্ধের ধারা, আরেক ধারা ভারতের সাথে কোনোভাবেই কোনো স্বাভাবিক সম্পর্ক চায় না। ফলে বাংলাদেশের ব্যাপারটা আমরা কিছুটা বুঝি, কিন্তু আপনারা ভারত থেকে বাংলাদেশের ব্যাপারটা খুব ভালোভাবে বোঝেন, এটা কিন্তু আমার কখনোই মনে হয় নাই। এমনকি আমার কখনোই মনে হয় নাই ভারতবাসী, ভারতের জনসাধারণ, এমনকি ভারতের কর্তৃপক্ষ ঠিক বাংলাদেশের ইস্যুগুলা তারা ভালোভাবে বোঝে। এটা অন্তত আমরা যারা পাবলিকলি লেখেন, যারা পাবলিকলি কথা বলেন, তাদের কথা থেকে আমি অন্তত কোথাও খুব ভালো পাইনি। দু একজন যে পাইনি, দু একজন যে বোঝে না সেটা নয়, কিন্তু বেশিরভাগ ভারতীয় স্কলার বলুন, ভারতীয় স্পোক্স পারসন বলুন, ভারতীয় ভাষ্যকার বলুন, হ্যাঁ, নিউজ পেপার কলামিস্ট বলুন, ইন্টেলেকচুয়াল বলুন, তারা কেউ কিন্তু বাংলাদেশকে আসলে ভালোভাবে বোঝে না। আর ইন্টেলেকচুয়ালদের, আমাদের সত্যিকারের একজন ইন্টেলেকচুয়ালের তো একটা সমস্যা আছে, যে সমস্যাটা আমারও আছে। আমি যেমন বাংলাদেশে মনে করি যে আমার প্রথম কনসার্ন হলো বাংলাদেশের মাইনরিটিরা। সেটা হলো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা যে কোনো মাইনরিটি। ঠিক ভারতেও যদি সত্যিকার অর্থে কোনো ইন্টেলেকচুয়াল থাকে, তারও একইভাবে কনসার্ন হলো ভারতের মাইনরিটি মুসলমানরা। ফলে ইন্টেলেকচুয়ালরা অনেক কিছু ইগনোর করে তারা কিন্তু মাইনরিটির স্বার্থ রক্ষার্থে কথা বলে। সেটার বাইরে গিয়ে আমাদেরকে কিন্তু বাংলাদেশের সিচুয়েশন বুঝতে হবে। বিশেষ করে আমি আপনাকে বোঝাতে চাই, এখানে একটা প্রশ্ন কিন্তু প্রাসঙ্গিকভাবে এসে যায়। বাংলাদেশের সবার মনে কিন্তু এই প্রশ্ন যে এত উচ্চ পর্যায়ের একজন মানুষকে কেন ভারতের সরকার বাংলাদেশে হাই কমিশনার নিয়োগ করলো? এর আগে তো কখনো এত উচ্চ পর্যায় থেকে হাই কমিশনার নিয়োগ করা হয়নি। যেমন বাংলাদেশ থেকে যদিও নিয়োগ করা হয়েছে, বাংলাদেশ থেকে আপনার অন্তত প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2009 সালে ক্ষমতা গ্রহণের পর অন্তত 2জন হাই কমিশনারকে তিনি প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়েছিলেন, ভারতে নিযুক্ত 2জন হাই কমিশনারকে। একজন হলো, গতকাল আপনাকে আমার আগের চিঠিতে নাম বলেছিলাম, আহমেদ তারেক করিম, আরেকজন হলেন সৈয়দ মোয়াজ্জেম আলী। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় করেন, আমাদের বিএনপিও কিছু করে, কিছু কিছু তাদের হাই প্রোফাইল পলিটিশিয়ানকে রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ দিয়ে কাউকে কাউকে এমনকি মন্ত্রীর মর্যাদাও দেওয়া হয়, তবে প্রতিমন্ত্রীর মর্যাদাটাই আমরা বেশি দিয়ে থাকি। সেরকম আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে বেশ কয়েকজনকে আমরা এরকম রাষ্ট্রদূত নিয়োগ করেছি, জিয়াউদ্দিন, এরকম অনেক আছে, নাম বলে শেষ করা যাবে না। বিএনপি সরকারও একজনকে করেছিলেন, তার নাম ছিল শেখ রাজ্জাক আলী, তিনি বিএনপি সরকারের স্পিকার ছিলেন এক সময়। ফলে এটা বাংলাদেশের তরফ থেকে অনেকটা এই 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 কাস্টমটা প্রচলিত থাকলেও ভারতের তো আমরা সেরকম দেখি না। ফলে আপনার নিয়োগ নিয়ে এমনিতেই প্রচুর কৌতূহল আছে।
সেই কৌতূহলের জবাব পাবলিকলি বাংলাদেশের স্বাধীনতা বিরোধী মৌলবাদীরা দিচ্ছে যে নিশ্চিতভাবে আপনাকে নিয়োগ করা হয়েছে বাংলাদেশকে যাতে আপনি ভারতের সাথে একীভূত করতে পারেন, এটা। আর আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের লোকজন তারাও ভাবছে, এখানে আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে বাংলাদেশে এখন আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের অনেক মানুষ থাকলেও অন্তত এই মুহূর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাপোর্টার হিসাবে আমি কমপক্ষে 10 কোটি মানুষকে দেখি একেবারে এক পায়ে খাড়া, বিশেষ করে দস্যুতন্ত্র ইউনূসের ব্যর্থতার পর এবং পরবর্তীতে তারেক রহমানের সরকারের এই দুর্বল শাসন দেখে বাংলাদেশের 10 কোটি মানুষ বুঝে গেছে যে অন্তত একটা শক্ত সরকার দরকার বাংলাদেশে তাদের অর্থনৈতিক জীবনটাকে কোনো রকম সহনীয় পর্যায়ে রাখার জন্য। সেদিক থেকে এখন সবাই শেখ হাসিনার পক্ষে ঐক্যবদ্ধ, কমপক্ষে বাংলাদেশের 10 কোটি মানুষ। কিন্তু দুঃখের বিষয় এই 10 কোটি মানুষও কিন্তু বাংলাদেশের মৌলবাদ জঙ্গিবাদ দ্বারা প্রভাবিত। ফলে তারাও কিন্তু সহজভাবে এটা ভাবতে পারছে না যে আপনার নিয়োগ একটা উচ্চ পর্যায়ের নিয়োগ স্বাভাবিকভাবে কেন হয়? উচ্চ পর্যায়ের নিয়োগ বলতে আপনি যেই আপনার যে ব্যাকগ্রাউন্ড সেটার কথা বলছি। একজন দক্ষ মানুষকে, অভিজ্ঞ মানুষকে নিয়োগ দেওয়া হয় কাজে সাফল্য অর্জন করার জন্য। বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসাবে আপনি সর্বোচ্চ সাফল্য অর্জন করবেন, এটাই নিশ্চিতভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চান। কিন্তু এই কথাগুলি, অর্থাৎ আপনার নিয়োগ সম্পর্ক গভীরতর করা এবং আপনার আগমনের পর যে কথাগুলো আপনি বলেছেন সেগুলো সম্প্রীতির লক্ষণ, এই সহজ ভাবনাটা বাংলাদেশের মানুষ, বেশিরভাগ মানুষ কিন্তু ভাবতে পারে না। বাংলাদেশের মানুষকে এখানে দোষ দিয়ে লাভ নাই। না পারার কারণ হলো আমাদের দেশটা আমরা মুক্তিযুদ্ধ করে স্বাধীন করলেও আমরা এখানে জ্ঞানের বিকাশ, শিক্ষার বিকাশ, উদারতার বিকাশ করতে পারিনি। আমরা যে পড়ে গেছি পুরোপুরি মৌলবাদ জঙ্গিবাদের খপ্পরে। তারাই আমাদের চিন্তা নিয়ন্ত্রণ করে, তারাই শিক্ষিত, তারাই ইন্টেলেকচুয়াল, তারাই সবকিছু। এমনকি আমরা যদি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে রাজনৈতিক ক্ষমতায় দেখি, রাষ্ট্র ক্ষমতায় দেখি, কিন্তু সমাজকে নিয়ন্ত্রণ করে জঙ্গিবাদ এবং মৌলবাদ। ফলে সাধারণ মানুষের আসলে ভাবনাটা সীমিত, তারা সবসময় আপনার পেছনের জিনিসটা দেখতে চায়। মানুষ এতটাই অসুস্থ হয়ে গেছে বছরের পর বছর, দশকের পর দশক আলোহীনতার কারণে, শিক্ষাহীনতার কারণে। ফলে মানুষ কিন্তু যে জিনিসটা চোখে দেখা যায় সেটাকে কিন্তু মানুষ বিশ্বাস করে না। তারা মনে করে যে প্রতিটা জিনিসেরই পেছনের একটা অর্থ আছে। আর যখন কেউ বিশ্লেষণ করা শুরু করে যে এর পেছনের অর্থ বের করি, তখন এটার এক ধরনের গুরুত্ব বাড়ে এবং শ্রোতারা আরও কিন্তু আপনার বেশি মনোযোগ দিয়ে শোনে। এইভাবে আমাদের এখানে কল্পনার পর কল্পনা কিন্তু বিকশিত হচ্ছে এবং প্রতিটা কিন্তু আপনার ঋণাত্মক, নেগেটিভ কল্পনা। আজকের চিঠিতে আমি এই ভূমিকার পর আপনাকে যেই জিনিসটা বোঝার জন্য বলবো, আমি মনে করি যে নরেন্দ্র মোদীর সরকার আপনাকে যে কারণেই পাঠাক সেটা আপনি এবং নরেন্দ্র মোদী সাহেব ভালো জানেন, কারণ নিশ্চিতভাবে আপনাদের মধ্যে এই নিয়ে আলোচনা হয়েছে। আপনার এজেন্ডা তো আমি জানি না, সেই এজেন্ডা হতে পারে ব্যবসা বাণিজ্য বাড়ানো, সেই এজেন্ডা হতে পারে বাংলাদেশে যে 2024-এর জুলাইতে যে জঙ্গি উত্থান হয়েছে তাদের কারণে বাংলাদেশের এখন কি অবস্থা, এটা হতে পারে। আমি কিন্তু একটা জিনিস মনে করি, সেটা আপনার যদি এজেন্ডায় থাকে আপনাদের জন্য অত্যন্ত সেটা একটা ভালো কাজ হবে এবং চূড়ান্তভাবে সেই জিনিসটা বাংলাদেশ এবং ভারতের এই দুই দেশের সম্পর্ককে স্বাভাবিক এবং ভবিষ্যতে সম্পর্কটাকে বিকশিত করার ক্ষেত্রে সহায়তা করবে। সেই জিনিসটা হলো বাংলাদেশের ভারত বিরোধিতাটা ভালো করে বুঝতে পারা। আপনাদের কথাবার্তায়, বিশেষ করে আপনারা যারা ভারতের উচ্চ শ্রেণীর মানুষ, রাজনীতিবিদ, মন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী কিংবা বড় বড় ইন্টেলেকচুয়াল, তাদের কখনো তাদের ভাষায় কিন্তু আমরা বাংলাদেশের বাস্তবতাটাকে পরিপূর্ণভাবে বোঝার পরিবর্তে আমার যেটা মনে হয় আপনাদের ভাষায় আপনাদের এক ধরনের প্যাট্রোনাইজেশন কাজ করে এবং সেই প্যাট্রোনাইজেশনটা আবার কিন্তু বাংলাদেশের সব পক্ষের মানুষ কিন্তু এটাকে অপছন্দ করে। প্যাট্রোনাইজেশন মানে হলো যে একটু গায়ে হাত দিয়ে কথা বলা, আপনি এটা বোঝেন, আমি ব্যাখ্যায় গেলাম না। এই জায়গাটা কিন্তু ভারতের উচ্চ পর্যায়ের বলুন বা আমলা পর্যায়ের সবাইকে কিন্তু বুঝতে হবে যে দুটো দেশ যখন পাশাপাশি থাকে, বাংলাদেশ এবং ভারত, আমরা দুটো পাশাপাশি রাষ্ট্র, একটি রাষ্ট্র বড়, একটি রাষ্ট্র ছোট, একটি রাষ্ট্রের জনগণের সংখ্যা বেশি, একটি রাষ্ট্রের জনগণের সংখ্যা কম। এই বাস্তবতা সারা পৃথিবীতেই আছে। ত্রিবেদী সাহেব, আপনি জানেন, আমিও জানি। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারত, পাকিস্তান, অবশ্য একটা ইউনিক সিচুয়েশন, ভারত, নেপাল, ভারত, ভুটান, হ্যাঁ,
চীন ভিয়েতনাম, চীন ফিলিপিন্স, কত উদাহরণ পৃথিবীতে দেয়া যাবে। সত্য কথা হলো এই ধরনের পাশাপাশি দেশে, যেখানে একটা বড় একটা ছোট, সমগ্র পৃথিবীতে সমগ্র পৃথিবীতে এক ধরনের অস্বস্তিকর বাস্তবতা বিরাজ করে, যা মূলত আসে বৃহত্তর শরিকের প্যাট্রোনাইজেশনমূলক জেসার থেকে, প্যাট্রোনাইজেশনমূলক ভাষা থেকে, প্যাট্রোনাইজেশনমূলক প্রকাশ থেকে। এটা সারা পৃথিবীতে বিরাজমান এবং প্রতিটা জায়গায় দুটো পাশাপাশি দেশের ক্ষেত্রে কিছু না কিছু আপনার বিষয় থাকে যেগুলোর মীমাংসা লাগে, অথবা যেগুলো অনবরত আপনার ম্যানেজ করতে হয়। যেমন আমাদের ক্ষেত্রে রয়েছে পানির সমস্যা, আমাদের ক্ষেত্রে রয়েছে সীমানার সমস্যা, আমাদের ক্ষেত্রে রয়েছে দেশের যেসব মানুষ ভারতে অবৈধভাবে প্রবেশ করে তাদের যারা ভারতের সীমান্ত রক্ষী বাহিনী দ্বারা খুন হয়, সেসব ইস্যু কিন্তু আমাদের রয়েছে এবং এই ইস্যুগুলো কিন্তু সারা পৃথিবীতে বিরাজমান। বাংলাদেশের স্বাধীনতা বিরোধী মৌলবাদী শক্তির এটাই কিন্তু মূল পুঁজি। যেইটা একটা স্বাভাবিক অবস্থা, অর্থাৎ এই অস্বাভাবিকতাও যে সারা পৃথিবীতে একটা স্বাভাবিক বাস্তবতা এবং যেটাকে ম্যানেজ করে প্রতিটা রাষ্ট্র চলে, সেটা আমাদের এখানে কিন্তু একটা বড় সমস্যা হয়ে গেছে এবং এইটাকে আপনার ক্যাপিটালাইজ করে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী মৌলবাদী শক্তি। এটার একটা সাধারণ নাম আমি দিয়েছি ভারত ঘৃণা এবং হিন্দু ঘৃণা। এই জিনিসটা যদি আপনি ভালোভাবে অনুধাবন করতে পারেন, আমি বলবো যে যেই উচ্চ পর্যায়ে নিয়োগের মাধ্যমে ভারত সরকার বিশেষ কিছু অর্জন করতে চেয়েছে বাংলাদেশে, সেই অর্জনটা পুরোপুরি সম্ভব হবে। আর এই জিনিসটা যদি আপনি কিংবা ভারত কর্তৃপক্ষ যদি না বোঝেন, তাহলে কিন্তু সেই অর্জনটা সম্ভব হবে না। আসলে এটা তো নিশ্চিতভাবে আমি কথা বলছি আপনার অভিজ্ঞতা, আপনার বয়স, আপনার কর্মক্ষেত্র, ব্যাপকতা, প্রতিটা জিনিস কিন্তু আমি জানি। আমি আপনার বায়োগ্রাফি যতটা পড়েছি, অনেকটুকু পড়েছি, ফলে আমাকে ভুল বুঝবেন না। কিন্তু সত্য কথা হলো যে বাংলাদেশের বাস্তবতাটা আমরা অন্তত ভারতের উচ্চ পর্যায়ে কখনো ভালোভাবে তারা বুঝেছে এমন প্রকাশটা আমি অন্তত দেখিনি। আমি যেটা দেখেছি সেটা সবসময় একটা স্টিরিওটাইপ এবং